আসসালামু আলাইকুম গাইস। আজকে দেও অন্তঃপর তুমি আর আমি গল্পের দ্বিতীয় পর্ব। ও আমি আর এখন জ্ঞান ফিরিনি। ডাক্তার বলেছে অনেকক্ষণ হয়েছে, শরীর ভীষণ দুর্বল, কিন্তু এখনও আউট অফ ডেঞ্জার। হুমায়ুন শেখ মেয়ের হাত ধরে বসে আছে। মায়া বেগম কেবিনে থাকা সোফায় বসে ঝিমাচ্ছে। গভীর রাতে জ্ঞান ফিরে ওয়ামিয়া জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। ওয়ামিয়া নিজে এই অবস্থা দেখে ঠোঁট চেপে হাসে। হাত কাটলো, সে রগ কাটেনি, রগে 2 ইঞ্চি উপরে কেটেছে। অলিমা জানতো এভাবে কাটলে সে মরবে না। শেহজাদের কাছ থেকে মনের কথা জানার জন্য সে এর চেয়েও বড় পাগলামি করতে পারে। এটা তো সামান্য কিছু। ওয়ালিমা জানে এই খবর শেহজাদের কাছে পৌঁছে গিয়েছে অনেক আগেই। আবার হাসে। ওয়ালিমা ঘাড় কাত করে পাশে বসে থাকা হুমায়ুন শেখ মায়া বেগমের দিকে তাকায়। ওয়ালিমার অদ্ভুতভাবে হাসি দেখে হুমায়ুন শেখ ওয়ালিমার হাত ধুয়ে ঘুমিয়ে আছেন। ওয়ালিমা চোখে ঘুম নেই, ঘুম পরীরা আর দেবে না দেখা। তার আখিতে নিশ্চুপ হয়ে শেহজাদের কথা ভাবতে থাকে। শেহজাদের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে ওয়ালিমা। কেউ একজন কেবিনের বাইরে থেকে গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে ওয়ালিমার পানে। লোকটা চলে যায় একসময়। সকালে এক ফালি রোদ চোখে পড়তে ঘুম ভাঙল ওয়ালিমার। মেহেরাজ আম্মা, উঠে পড়েছ? চলো তোমাকে নিয়ে ফ্রেশ করিয়ে দিই। মায়া বেগম হাত ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দেয়। হুমায়ুন শেখ গিয়েছেন সকালে নাস্তা আনতে। মায়া বেগম বা হুমায়ুন কেউ ওয়ালিমার এসব বিষয় নিয়ে কথা বাড়াবেন না। বাড়িতে গিয়ে সুন্দরভাবে বুঝাবে মেয়েকে। কেন করেছে এমন পাগলামি জানতে চাইবে। এমন করাটা কারণ কি? তারা কি খুব কষ্টে রেখেছে যে এই পথ বেছে নিল? তার যদি কিছু হয়ে যেত তাহলে কি করতো তারা? মেহনাজ আম্মা, সকালে নাস্তা নিয়ে এসেছি, তোমার প্রিয় পরোটা, খেয়ে নাও আম্মাজান। ও আমিয়া মৃদু হাসে। মায়া বেগম মেয়েকে যত্ন করে খাইয়ে দেন। হুমায়ুন শেখ বসে আছেন ক্যাবিনে থাকা সুপাই। মেয়ের দিকে পলকহীনভাবে চেয়ে আছেন। ভেবে আছেন কেন বললাম এটা এমন? মাহিম যদি জানতে পারে তাহলে আরেক হুলসুল কাণ্ড বাঁধিয়ে ফেলবে। মাহিমকে না জানারও শ্রেষ্ঠ। ছেলেটা যে কাজে গিয়েছে সেই কাজটা শান্তিতে করুক, কেন ঝামেলা করবে? আম্মাজান তৈরি হয়ে নাও, বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ, আপনি বাইরে গিয়ে সব কিছু ঠিক করুন, আমি মেহরাজকে তৈরি করে দিচ্ছি। মায়া বেগম মেহনাজ একটা জামা পরিয়ে দেন। এখন ঠিক আছে ওয়ালিমা। হুমায়ুন শেখ চাইছেন না হাসপাতালে রেখে মেয়েকে চিকিৎসা করতে, না হলে সারা গ্রামে ছড়িয়ে পড়বে মাস্টারমশাইয়ের মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। তার থেকেও বড় কথা, রাতে মাহিম ফিরবে। এই কাণ্ড দেখলে কি করবে সে কে জানে। সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি ফেরা। হাসপাতালে সব কাজ শেষ করে বের হই বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরেছে অনেক সময় হলো। উপন্যাসের বই নিয়ে বসেছে ওয়ালিমা। বাড়ি ফেরার পথে খুঁজে তার শখের পুরুষকে, কিন্তু দেখা পায়নি। ওয়ালিমা ভাগ্য খারাপ ছিল, সে বেশ কয়েকদিন বাড়িতে থেকে বেরোতে পারবে না। ভাই যেন বাড়িতে ফিরেছে, দেখা পাবে না বেশ কয়েকদিন ওয়ালিমা তার শখের পুরুষের। ওয়ালিমা মরিমের পেটতাথাল উপন্যাস পড়তে থাকে। কয়েক পৃষ্ঠা পড়ার পরে সেই রুমে ঢুকেন মাইয়া বেগম। হাতে ফলের প্লেট, ভিন্ন রকমের ফল নিয়ে এসেছেন। ওয়ালিমা সামনে রেখে ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেন। নরম কণ্ঠে মেয়েকে বলেন, মেনেজ মা, এগুলো খেয়ে নাও, দুর্বল তুমি অনেক, খেয়ে সুস্থ হও। ভাইজান আসলে তার সাথে দুষ্টামি করবে না। আম্মু, আমার এগুলো খেতে ইচ্ছা করে না, তুমি নিয়ে যাও, তুমি জানো না আমি ফল পছন্দ করি না। শরীর থেকে রক্তক্ষয় হয়েছে আম্মাজান, খেয়ে নাও। আব্বু এসে যদি এগুলো খাওনি দেখে আম্মুকে বকবে। তুমি কি চাও? আচ্ছা রেখে যাও, খেয়ে নিব। মায়া বেগম মিহি এসে ওয়ালিমার কপালে আলতো করে আদর ছুঁয়ে দিয়ে উঠে পড়েন রুমের থেকে বের হওয়ার জন্য। কিছু একটা ভেবে ফিরে আসেন আবার ওয়ালিমার কাছে। ওয়ালিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আদুরে কণ্ঠে, আম্মাজান তুমি এমন কেন করেছিলে? ওয়ালিমা নিশ্চুপ, চোখ নিচু করে এক দৃষ্টিতে উপন্যাসের বই দিয়ে তাকিয়ে আছে। মায়া বেগম বুঝেন মেয়ে বলতে চাচ্ছেন না, তাই তিনি আর জোর করেন না, নিঃশব্দে বেরিয়ে যান রুম থেকে। ওয়ালিমার মায়া বেগম যাওয়ার পানে তাকিয়ে ফুস করে শ্বাস ফেলল। সত্যি সে জীবনেও বলতে পারবে না। এখন শুধু দেখার পালা তার শখের পুরুষের সাথে। তার শেহজাদ ভাইয়ের সাথে কতগুলো দিন লাগবে সুস্থ হতে কে জানে। ভাই ওয়ালিমা মেহনাজের বাড়িতে নিয়ে আসা হয়েছে মাহিম ভাই আজই ফিরবেন, তাই হয়তো। ওয়ালিমা এখন কেমন আছে? ইফাস বাড়িতে এসেছে কখন? ভাই অনেক আগে এসেছে, সকাল দিকে হতো। আমি সব বিষয় খেয়াল রেখেছি ভাই। এখন যাও তুমি ইফাস, আমি একা থাকতে চাই, ক্লান্ত লাগছে। ইফাস বেরিয়ে যায় রুম থেকে। শেহজাদ ক্লান্ত ভীষণ, সোফায় শরীর এলিয়ে দেয়। মাহিম এবার নির্বাচনে দাঁড়াবে। মাহিম রাজনীতিতে কেন ঢুকেছে বুঝতে পারছে না শেহজাদ। রাজনীতি নিয়ে দুই পরিবারের ঝামেলা। তাহলে এখন মাহিম কেন শেহজাদের এত বছর এসব নিয়ে চিন্তা করতে করতে আসছে? কীভাবে এগুলো সমাপ্তি ঘটবে, দুই পরিবারকে আবার এক করবে? তবে কিছুতেই তা সম্ভব হচ্ছে না। শেহজাদ এই জন্য নিজের শখটাও নিজের পেশাটাকেও সরিয়ে রেখেছে। কবে মিটবে এসবের শেষ? কোথায়? আমি কি পারবো না? তবে তাকে কি করলে শেষ হবে এসব?
এগুলো দেখতে দেখতে ভীষণ ক্লান্ত আমি। শেহজাদ উঠে দাঁড়ে নিজের রুমের থেকে বের হয়ে তার আব্বুর রুমের উদ্দেশ্যে রওনা হলো। শেহজাদ দরজার টোকা দিয়ে বলল, আব্বু আসবো? মুনতাসিব খান তার স্ত্রীর ছবি হাতে নিয়ে বসেছিলেন। ছেলের আওয়াজ পেয়ে চোখ মুছে চশমা পরে নিজেকে স্বাভাবিক করলেন। ছবিটা জায়গা মতো রেখে দিলেন। আগের নিয়ে কঠোর শক্ত কণ্ঠে বলেন, ভেতরে আসো শেহজাদ। শেহজাদ রুমে প্রবেশ করলো। মুনতাসিব খানকে দেখলো। আজ যেন নিজের আব্বুকে কঠোর শক্ত লাগছে না, নরম শান্ত একজন মানুষ মনে হচ্ছে তার কাছে। শেহজাদ এক দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকতে কিছু একটু অস্থিরবোধ অনুভব করেন। মুনতাসিব খান বলে সেই গলায় বলে ওঠেন, বসো শেহজাদ। এই সময় আমার কাছে যে? আব্বু তুমি তো জানো এবার তোমার বিপক্ষে মাহিম দাঁড়াচ্ছে নির্বাচনে, নমিনেশনও আনতে গিয়েছে। তুমি এত নিশ্চিত কীভাবে আছো? শেহজাদ, তোমার এখনও উচিত নয় নিজের কেরিয়ার ফোকাস দাও। তুমি ডিগ্রি আনতে চাইলে বিদেশ যেতে পারো, এবং যদি না চাও তবে গ্রামে হাসপাতালে রুগী দেখা শুরু করো।